এবং এই যে সমন্বয়ক নামে যে টোকাইগুলোকে চেনেন, হ্যাঁ, তাদের ঘাড়ে বন্দুক রেখে এটা করেছে, তাদের ঘাড়ে বন্দুক রেখে এই চুক্তিগুলো করেছে। এখন বিএনপির ক্ষমতা আছে এই চুক্তি বাতিল করতে পারবে, বাতিল করলে এখান থেকে গার্মেন্টস পণ্য যাবে, এখান থেকে টিকতে পারবে? পারবে না। একবারে যেটা আপনি ক্যাপশনে লিখেছেন, দেশটাকে গোলামীর শিকলে বেঁধে কি সুখ পেল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কি সুখ, ডক্টর ইউনূস সুখের মধ্যেই আছে। এই এই নোংরামিটা করার জন্য তো বছরের পরে বছর নোবেল পুরস্কার দিয়ে তাকে পেলে পুষে এই জায়গায় নিয়ে আসছে, তাই না? গ্রামীণ ব্যাংক নামের যে ব্যাংকটা ব্যাংকিং করে, যেই গরিব মানুষগুলোকে ঋণ দেয়, সেই গরিব মানুষগুলোকে দেওয়া ঋণের টাকা ডক্টর ইউনূসের পকেট থেকে দেয় নাকি অনুদান হিসেবে নিয়ে আসে? অনুদানের টাকা ঋণ হিসেবে দিয়ে 30%, 32%, 40% সুদ নিয়েছে। 40%। মানুষ লোন নেওয়ার ক্ষেত্রে ভাবে যে কোথায় একটু কম ইন্টারেস্ট পাবে, 9%, 10%, 11% খোঁজে, যে 12%, 13% দেওয়া না লাগে। সেইখানে অনুদানের টাকায় যে ঋণটা, ওই ঋণটাও সে 30-32% দেওয়াতে বাধ্য করেছে। এই এই হলো ডক্টর ইউনূসের অর্থনৈতিক অবস্থা। এবং আমাদের এই দেশে দুর্ভাগ্য, আমি তো ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতে গিয়ে যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এটাকে বলে পোস্ট ট্রুথ বা সত্যোত্তর নামে একটা শব্দ আছে। পোস্ট ট্রুথ, যে সমাজে ইনফ্লুয়েন্সিং কারো বিরুদ্ধে যদি আপনি সত্য বলেন, তাহলে পাবলিক আপনাকে নোংরা ভাষায় গালি দেবে, আপনাকে মিথ্যাবাদী বলবে। আমরা সেই রকম একটা ট্রমাটিক সিচুয়েশন পার করে আসছি, যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সত্য বলে আমরা গালি খেয়েছি। আমরা যখন বলছি যে গণতান্ত্রিক সরকার দরকার, তখন আমাদেরকে গালি দিছে। এটাই বাস্তবতা, এটাই প্রয়োজন, এটাই চিরসত্য, কিন্তু আমাদেরকে গালি দিছে। তারা 10 বছরের জন্য ডক্টর ইউনূসকে চাইছে এবং এটা জনপ্রিয়তার সঙ্গে এই নোংরামিটা করেছে। আচ্ছা, এখন এই যে আপনি নিজেও বলছেন যে এই চুক্তিটা একটা গোলামী চুক্তি হয়েছে, বা দেখছেন নিজেই না, সচেতন যে কোনো বাংলাদেশের মানুষই বুঝতে পারছে চুক্তিটা বাতিলের জন্য। আপনি তো স্পষ্টবাদী মানুষ, সব সত্য, সবসময় সত্য বলেন দেখছি। আপনারা কেন এই চুক্তিটা বাতিলের ব্যাপারে কেউ এটা লাউড না, কেউ কথা বলছে না? না না, আমরা এটা নিয়ে সংবাদ আমরা হ্যাঁ, আমরা এটা নিয়ে সংবাদ সম্মেলন করছি, প্রতিবাদ করেছি, প্রেস ক্লাবের প্রোগ্রাম করেছি। আমরা অসহায় অবস্থায় ছিলাম ভাই। ডক্টর ইউনূস জনপ্রিয়তার সঙ্গে এই নোংরামিটা করেছে, জনপ্রিয়তার সাথে মিডিয়া সাপোর্ট নিয়ে, সোশ্যাল সাপোর্ট নিয়ে, সব ধরনের সাপোর্ট নিয়ে একটা হাইপ তৈরি করে এই নোংরামিটা করেছে। মানে আমি এনজিওর মানুষ না। এই সরকারের সময় এই সরকার তো চাইলে বাতিল করতে পারে, তাহলে এই সরকারের উপরে কেন আপনারা প্রেশার করছেন না যে এই চুক্তিটা বাতিল হওয়া প্রয়োজন? আমরা আমরা এই সরকারকে প্রেশার করছি না, কে বলছে? আমরা তো চাই এই সরকার এটাকে রিভাইজ করুক সাহসের সাথে, হিম্মতের সাথে। আমরা খুবই আতঙ্কিত যে এটা রিভাইজ করতে যে বাংলাদেশ না কোন পেরেশানিতে পড়ে আবার। কারণ যে ক্ষতিটা করে ফেলেছে, এই ক্ষতিটার থেকে কিভাবে যে উপায়, আমার মনে হয় যে এটা নিয়ে ন্যাশনাল ডিবেট হওয়া দরকার, জাতীয় আলোচনা হওয়া দরকার, বহুদলীয় সর্বদলীয় আলোচনা হওয়া দরকার। সেই আলোচনায় সব দলের মানুষকে নিয়ে এটাকে মোকাবেলা করা দরকার, যে এখানে আমাদের পলিসিটা কি হবে, কিভাবে দেশকে রক্ষা করা যাবে, কিভাবে এই আমাদের যে শক্তি ক্ষমতা এটাকে রিস্টোর করা যাবে, আমাদের স্বাধীনতা রিস্টোর করা যাবে। এই বিষয়ে বিএনপি একা পারবে না, বিএনপির ওই শক্তি সমর্থন নাই যে এই চুক্তিটা এখন বাতিল করতে পারবে, পারবে না। কিন্তু সকল দল মিলে যদি সাপোর্ট করে, জাতীয় ঐক্য হয় এই চুক্তির উপরে, তাহলে এই গোলামি থেকে বের হওয়া সম্ভব। সম্ভব না এরকম কিছু নাই। আমি আরেকটু দিক বলবো। আপনি জানেন যে আপনার আমার সবারই সন্তান আছে, এবং আমরা আপনিও একজন পিতা, আমিও পিতা। ইউনূস আমাদের সন্তানদের জীবন নিয়ে যে ছিনিমিনিটা খেলে গেছে, এই সরকারের এখন স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগ সরকার কিন্তু কোনো গাফিলতি ছিল না, গাফিলতিটা ইউনূস সরকার জেনে বুঝে করেছে। এই সরকারের, ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য খাত নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। জি, ডক্টর ইউনূসের স্বাস্থ্য মন্ত্রণালয়ে একবারে নিরবিচ্ছিন্ন অবিচ্ছেদ্য নিয়ন্ত্রণ ছিল এনসিপির ছেলেপেলে, এবং এনসিপির ছেলেপেলে ওইখানে দারোয়ানের মতো বসে থাকতো স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তারা দারোয়ানের মতো বসে থাকে, সারা দেশে নিয়োগ বাণিজ্য চালাচ্ছে, বদলি বাণিজ্য চালাচ্ছে, এবং ডাক্তারদের জীবন একবারে বেদিতে বানাই ফেলছে। অহেতুক এক ডাক্তারের বদলি আদেশ, বদলি কিসের বদলি, অন্য ডাক্তার টাকা দিয়েছে সেই জন্য তাকে বদলি আদেশ দিয়ে দিছে। এইভাবে ডাক্তারদের জীবন নাজেহাল করে ফেলাইছে, স্বাস্থ্য সেক্টরটা পুরো পঙ্গু বানায় ফেলছে। যে হামের বিষয়টা ঘটছে, এই হামের জালিয়াতি, যে টিকা না কেনা, টিকা কার্যক্রম বন্ধ রাখা, যে মানুষগুলো মারা গেছে, এগুলো রোগে মারা গেছে নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? রোগে মারা গেল, এইটা কি কোনো প্রাকৃতিক রোগ?
এটা তো প্রিকশনস বছরের পরে বছর আমরা অভ্যস্ত, এটা তো আনসার্টেইন না। করোনা যেরকম আনসার্টেইন ছিল, আম তো এরকম আনসার্টেইন না। এটা বহুদিন থেকে বিগত সরকারগুলো ব্যবহার করে আসছে নিয়ম মাফিক। সেইখানে ডক্টর ইউনূস এইখানে ভ্যাকেন্ট তৈরি করেছে। এই ধরনের দায়িত্ব অবহেলা, এটা একটা হত্যাকাণ্ড, এগুলো সাধারণ মৃত্যু না। এর জন্য ডক্টর ইউনূসকে কোনো দায় নিতে হবে না, কোনো শাস্তি পেতে হবে না। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর ইউনূসের বান্ধবী, ওনাকে কোনো শাস্তি পেতে হবে না, এমনি এমনি পার পেয়ে যাবে। এমনি এমনি যদি বিএনপি সরকার তাদেরকে ছেড়ে দেয়, তাহলে দেশের মানুষের অভিশাপ লাগবে। ডক্টর ইউনূসকে যদি এই ধরনের হামের টিকার অবহেলার কারণে ডক্টর ইউনূসকে ছাইড়া দেয়, বিগত স্বাস্থ্য উপদেষ্টাকে যদি ছাইড়া দেয়, তাহলে ওই মৃত শিশুর বাবাদের অভিশাপ লাগবে বিএনপির উপরে। জাতীয় সংসদ অধিবেশন চলছে, আমি সুনির্দিষ্টতম বিষয় নিয়ে বলবো। আপনার কি কেমন মনে হচ্ছে, আপনার আপনার বললে আর কি, সংসদে যা হচ্ছে এখন পর্যন্ত জাতির ভোট নিয়ে সমস্যা, জ্বালানি নিয়ে সমস্যা, তার সবকিছু ছাপিয়ে গেছে এই সংস্কার হবে কি হবে না। ইভেন এত বড় ক্রাইসিস জ্বালানি নিয়ে, হাব নিয়ে টেনশন, রাজপথে আন্দোলনের ডাক এবং আন্দোলন কর্মসূচি দেখতে পাচ্ছি। সংসদ নিয়ে আপনার মূল্যায়ন। না, জ্বালানি নিয়ে একটা পরিসংখ্যান বার করাতে হবে যে সরকার এখন থেকে 1 মাস আগে প্রতিদিন যে পরিমাণ তেল পাম্প গুলোতে সাপ্লাই করতো, এই সময়টা আসে সেম পরিমাণ তেল সাপ্লাই করছে কিনা। আমার কথা বুঝতে পেরেছেন? মানে সরকারের সাপ্লাইয়ের পরিমাণে মানে তারতম্য আছে কিনা। যদি এরকম হয় যে আগে যা সাপ্লাই হতো এখন সেই পরিমাণে সাপ্লাই হয়েছে, অথবা তার চেয়ে বেশি সাপ্লাই হয়েছে, তাহলে বলতে হবে এটা মানুষের প্যানিকড পারচেসের ফলে হয়েছে। মানুষ যে আতঙ্কগ্রস্ত হয়ে প্যানিকে গেছে, এবং এই জায়গা থেকে জামাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মাঠ পর্যায়ে এই প্যানিকটা ছড়াই দিয়েছে। যেরকম চাঁদের দেশে ওরা ওদের নেতাদেরকে দেখাইছিল না, সারা দেশের মানুষের ছড়াই দিছিল, ঠিক এইভাবে দিয়ে দিয়েছে। এবং তাদের ব্যবসায়ীদের কাছ থেকে তেল উদ্ধার হয়েছে। আপনি চিন্তা করেন, দেখেন এখানে কিন্তু অন্য রাজনৈতিক প্রক্রিয়া যারা, তারা কিন্তু এই দুষ্ট কাজটা করেনি। তারা কিন্তু সিস্টেমেটিক্যালি পুরা সিস্টেমকে ফল করাতে, হ্যাঁ, ফল করানোর ক্ষেত্রে উঠে পড়ে লেগেছে। তো এইটাই আর কি বাংলাদেশের মানুষ দেখলো। মানে এই সিচুয়েশনটা আমরা পুরোপুরি আমরা অবজার্ভ করলাম যে কিভাবে আমরা অসহায় হয়ে পড়ি। এবং আমি একটা উদাহরণ অন্য জায়গায় দিয়েছিলাম, তারপরে বলি। 3 বছর আগে আমাদের গ্রামের বাড়িতে এক বৃদ্ধ চাচা লবণের বস্তা কিনে আনছিল। সেই সময় লবণের জন্য এরকম আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে লবণ নাই, লবণ নাই। এটা শেখ হাসিনার সময়ের কথা, আপনার মনে আছে? হ্যাঁ। তো ওই বৃদ্ধ চাচা নিজের খাওয়ার জন্য 1 বস্তা লবণ কিনে নিয়ে গেছে, বুঝছেন? তো আমার বাবা কিছুদিন আগে মারা গেছে। ওই মারা যাওয়ার সময় তো আমরা রান্না বান্না করতেছিলাম না, তো বলতেছে আর মানে কয়েকটা প্যাকেট আছে, তো রান্নার কাজে এই লবণটা ব্যবহার করা। আমি কিসের লবণ, এত পুরনো লবণ, কিসের জন্য আছে? কয় না, 3 বছর আগে আমি দুশ্চিন্তা থেকে লবণ কিনছিলাম 1 বস্তা, সেই লবণ 3 বছর ধরে খাইতেছি। বুঝতে পারছেন? তো মানুষের এই এই চাহিদা কোনভাবে পূরণ করা সম্ভব? মানুষ যদি এইভাবে প্যানিকড হয় কিভাবে? আপনার হলো প্রত্যেকে সাধারণভাবে গড়ে মানুষের মানে ট্যাঙ্কিতে 200-250 টাকা তেল থাকে, কিছুটা রিজার্ভে থাকে, আর 200-250 টাকা স্বাভাবিক গড়। এবং মানুষ তেল কিনতে গেলে ওই 150 টাকা 100 টাকা এরকম তেল করে কিনে, 200 টাকা স্বাভাবিক ভাবে। খুব মানে ফিনান্সিয়ালি সলভেন্ট যারা বাইকার আছে, তারা 500 টাকার ফুয়েল কেনে। 500 টাকা ফুয়েল কেনা মানে অনেক কিছু। 500 টাকা ফুয়েল একটা ভালো মানের বাইকে আপনার হলো, যেটা কম তেল কনজিউম করে, একদম সাধারণ মানুষের 7 দিন থেকে 10 দিন চলে যায় 500 টাকার তেল। হ্যাঁ, যারা মোটামুটি অফিস থেকে বাসায় যায় এরকম। তো এইটুকু তো স্বাভাবিক, তাই না? সেই জায়গায় মানুষ যদি এরকম হয় যে মানুষ ঘুরে এসে লাইন থেকে 200 টাকা 200 টাকা করে নিয়ে নিয়ে তার টার্গেটই তার 12 লিটার তেল লাগবে। 12 লিটার তেল, একটা গাড়িও 1000 টাকার তেল কিনে, সেখানে তার টার্গেট 12 লিটার তেল তাকে জমায় রাখতে হবে। এইভাবে যদি 1 লক্ষ অসৎ উদ্দেশ্য নিয়ে 1 লক্ষ মানুষই যদি 12 লিটার করে তেল আলাদা করে রেখে, তাহলে কত হচ্ছে বলেন? আপনি বলেন তো দেখি, সংসদ কেমন চলছে? সংসদে যেরকম দেখছেন জামাত, জি এনসিপি, তাদের জি এই যে জুলাই হ্যাঁ সনদ
বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতেই হবে, আর না হলে এই সংসদ চলতেই পারে না। কেমন দেখছেন, কেমন লাগছে আচ্ছা, সংসদকে? শুনেন, সংসদ তো একটা আইনের বই, আমাদের জাতীয় আইনের বই, সংবিধান নিয়ে কাজ করে, তাই না? আচ্ছা, এটা কতটুকু প্রাসঙ্গিক যে আমাদের এই জাতীয় আইনের বইয়ে একটা আন্দোলনের নিয়ম নীতি লেখা থাকবে, আন্দোলন থেকে প্রাপ্ত প্রাপ্ত রাজনৈতিক অভিলাষ লেখা থাকবে সংবিধানে? তাহলে আজকে জুলাই নিয়ে একটা আন্দোলন, সেই আন্দোলনের অভিলাষ হিসেবে কিছু নিয়ম নীতি আপনি বানাতে চান, আর সামনে এপ্রিলে জামাত আরেকটা আন্দোলন করে এই সরকারকে ফালাইতে চায়, ওইটা নিয়ে একটা, তাহলে এরপরে এপ্রিল, তো জনগণকে এভাবে বোকা বানাবে কতদিন? এই জুলাইয়ের বিষয়টা কিন্তু পুরা আউট অফ মার্কেট, এবং সংসদে জুলাই জুলাই কিন্তু এখন চিল্লাচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে, মানুষের কোনো আগ্রহ নাই। হ্যাঁ, যদি বাংলাদেশে পরিবর্তন দরকার হয়, সেই পরিবর্তনটা হবে বহুদলীয় পরিবর্তন, সকল দলের সমর্থনের একটা পরিবর্তন, যে আমরা সকল দল মিলে। এই জুলাই সনদ কি সকল দলের ছিল? 63টা নিবন্ধিত দল, এর মধ্যে 27টি দল নিয়মিত অংশ নেওয়ার কথা ছিল, লিস্টেড। তার এই জুলাই সনদের জন্য যে আলোচনা, যেই সংস্কার কমিশন ছিল, সেখানে কি সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে? এটা কি সকল রাজনৈতিক দলের সনদ? 63টা নিবন্ধিত দলের মধ্যে বলছিলাম যে এখানে 63টার মধ্যে আপনার 27টি 28টি দল লিপিবদ্ধ ছিল। আচ্ছা, এর মধ্যে কয়েকটি দল আবার অংশই নেয়নি, তাদেরকে মব করে বের করে দেওয়া হয়েছে। ধরেন গোটা 20 দল এখানে অংশ নিয়েছে আলোচনায়, তাহলে তাদের আলোচনায় 20টা দলের মধ্যে কোন দলের কতগুলো ভোট? আমার জিজ্ঞাসা। এই 20টা দলের মধ্যে 5টা দলের মেম্বারও পার্লামেন্টে আসেনি, তাই না? তাহলে এইরকম একটা জনবিচ্ছিন্ন রাজনৈতিক সমঝোতা, এবং সর্বদলীয় নয় এইরকম রাজনৈতিক সমঝোতাকে আপনি দেশের সকল মানুষের জন্য আইন হিসেবে বানাতে যাচ্ছেন। সকল মানুষের এমন আইন বানাতে যাচ্ছেন যে আইনের উপর নাকি কোর্ট কথা বলতে, আদালত কথা বলতে পারবে না, যে আইনের উপর নাকি সংসদও চেঞ্জ করতে পারবে না। এইরকম মানে এটা তো ভাই, এটা তো আল্লাহর পাঠানো কোরআনের মতো হয়ে যাচ্ছে, তারা ওই রকম করতে যাচ্ছে, এটা তো বাইবেলের মতো হতে যাচ্ছে। তাই তাই কি সেটাই কি, বা সেই রকম হওয়ার মতো মর্যাদাপূর্ণ অবস্থা ছিল? এই জুলাই নাম দিয়ে কত চাঁদাবাজি করা হয়েছে, কত লুটপাট করা হয়েছে, কত মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আর সেই নামের আপনি সংবিধানে আলাদাভাবে স্বর্ণাক্ষরে লিখে রাখতে চান? ভাই, এইটা তো অ্যাকসেপ্টেড না। এইটা কতদিন থাকবে? যতদিন পর্যন্ত এই আন্দোলনের স্টেক হোল্ডাররা দেশ চালাবে। যখন এই আন্দোলনের স্টেক হোল্ডাররা দেশ চালাবে না, তখন তো সব বলবে যে এই অধ্যাদেশ সব বাতিল। তাহলে আমি সংবিধানে এমন কিছু কেন সংযোজন করব যা নির্দিষ্ট রাজনৈতিক প্রক্রিয়ার জন্য বৈধ, অন্য রাজনৈতিক প্রক্রিয়া আসলে বাতিল করে দিবে? এখন আমি আরেকটা প্রসঙ্গে যাব। আপনি আজকেই দেখলাম বলেন, আজকে বা গতকালকে বলেছেন যে বিএনপি জামাতের আমির এবং এনসিপি প্রধানের সিটে ছাড় দিয়েছে। এটা কেন বললেন? এটার মানে এটার ভিত্তিটা কি? না, না, আমি তো ঢাকা 11-তে আমার বাসা, তো এইখানে এইখানে কায়ুম ভাইয়ের নামে মিছিল টিছিল হচ্ছিল, বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল সমন্বয় হচ্ছিল আর মিছিল হচ্ছিল, কিন্তু মানে হঠাৎ করে নাহিদের আসনে ফলাফল গণনা থামায় দিল, এবং বাস্তবে এখানে 50% কেন্দ্রে নাহিদের ছিল না, ওই এজেন্টই ছিল না, 50% কেন্দ্রে এজেন্ট ছিল না। অর্থাৎ ভোট ব্যবস্থাপনায় তারা যে ভোটটা সংগ্রহ করে নিবে নিজের লোকদের, সেই রকম ব্যবস্থাপনাও তাদের ছিল না। তো এইরকম একটা জায়গা থেকে জাস্ট বিএনপি যে ছাড় দিয়েছে এই জায়গায়, এটা খুবই দুঃখজনক যে এখানে সংসদে নাহিদ না গেলে সংসদ পরিপূর্ণ হবে না। হ্যাঁ, তারপরে সংসদে জামাতের আমির না গেলে সংসদ পরিপূর্ণ হবে না। এই যে একটা চিন্তা, এই চিন্তা কেন করতে হচ্ছে? কারণ বৃহৎ একটা রাজনৈতিক দলকে আপনি নির্বাচনে বাইরে রেখে এমন একটা ফাঁদে পড়ছেন যে কৃত্রিম ভাবে বিরোধী দলের নেতাকে পাশ করে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, যারা আসলভাবে পাশ করে আসবে তাদেরকে সংসদে ঢুকতে দেওয়া হলো না। যারা সত্যিকার অর্থে বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধি দেওয়ার হ্যাডেম রাখে, তাই কি হইতো? বিএনপি ধরেন 220টার পরিবর্তে 180 আসন পাইতো, সেখান থেকে গোটা 30-20 আওয়ামী লীগ পাইতো, আর গোটা 20 জামাত পাইতো, তাই না? এরকমই তো একটা ফলাফল হইতো সবাই মিলে নির্বাচন করলে, তাই না? তাহলে সংসদে আপনি নতুন নতুন আইন বানাচ্ছেন, সবাই মিলে সবার উপস্থিতি, সেই আইনের শক্তি বৃদ্ধি করতো না?
সে আইনের বৈধতা দিত না? কারে বুঝাবেন এগুলো? ওরা ওরা ওদের বেশি আসন পাইতে হবে, না হলে ওরা পাস করবে না, এই দুশ্চিন্তা থেকে কি করলো, আওয়ামী লীগকে পুরোপুরি বাহিরে রাখতে হবে। এবং এই আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখার একমাত্র ইচ্ছা ছিল যে জামাত বিজয়ী হবে আওয়ামী লীগের ভোট দিয়ে। কিন্তু আলটিমেটলি একটা ক্যালকুলেশন আছে যে পরাজিত দল অপেক্ষাকৃত দুর্বল দলকে সমর্থন করে। আমি ধন্যবাদ জানাবো যে আওয়ামী লীগের প্রান্তিক পর্যায়ে ভোটাররা জামাতকে তারা স্মরণে রাখছে গাদ্দারির জন্য, বেইমানের জন্য স্মরণে রাখছে, দেশদ্রোহী, রাজাকার, এই বিষয়টা মাথায় রেখে তারা সেইখানে হুমড়ি খেয়ে ভোট দেয়নি। না হলে বাংলাদেশে একটা ভয়ঙ্কর মেসাকার হতে পারতো। আমি এই পর্যায়ে দুইটা কমেন্ট আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, কমেন্ট গুলো একটু আপনার পড়ে শোনায় বাদ বাকি আরেকটা সাবজেক্টে আমরা আলোচনা করব। একজন লিখছেন যে মিস্টার শাহ আলম সরকার, তেলের অভাবে জনগণ হাহাকার করছে, টিকার অভাবে শিশুরা মারা যাচ্ছে, আর রাজাকার গুলো সংসদে পড়ে আছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ নিয়ে তারা একেবারে মুলতবি দিয়ে জুলাই সনদ নিয়ে কথা বলেছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, ইস্যুটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। হাদি ব্যবসায় ফ্লপ খায়া খালেদা জিয়াকে নিয়ে নতুন ব্যবসা শুরু করেছে জামাত এনসিপি। আপনারা জানেন যে হাসান আব্দুল্লাহ বলছে যে বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছে, কিন্তু বিষয়টা কিন্তু সেই অর্থে না। আর ওসমান হাদির বিচারের ব্যাপারে এখন তারা অনেকটা চুপ। ওসমান হাদির ভাই দেখলাম ফেসবুকে তুলপাড় তুলেছে, সে কিছু একটা পোস্ট করবে, সে ইনকিলাব মঞ্চের মানুষজনকে অগ্রিম সরি বলেছে, হ্যাঁ, যে তাদের কারো কারো বিষয়ে কোনো কথা বলতে হতে পারে। কি মনে হচ্ছে ওভারঅল পরিস্থিতি? প্রথমত গণমাধ্যমগুলোতে এসেছিল ওসমান হাদির খুনের সঙ্গে যারা জড়িত তারা জামাতের একটা বড় নেতা, তার সন্তানের হাত ধরে এই ইনকিলাব মঞ্চে এসেছিল, একটা বিষয়। 2 নাম্বার বিষয় হলো এই তাদের সঙ্গে অর্থনৈতিক সংযোগের বিষয়টি ভাষাভাবে এসেছে, যে তারা এখানে ডোনার হিসেবে এসেছিল, এবং তারা ইনকিলাব মঞ্চকে সহযোগিতা করছে। তাহলে ভিতর থেকে যদি কেউ দরজা খুলে না দেয়, ওই ঘরে কি ঢোকা সহজ? তার মানে ইনকিলাব মঞ্চের ভিতরেই কেউ আছে যারা এই দরজাটা খুলে দিয়ে খুনিদেরকে হাদির কাছে কাছে নিয়ে আসছে। এই জায়গাটাতেই কিন্তু হাদির ভাই ইঙ্গিত করছে যে আপনাদের বিরুদ্ধেও আমার কিছু লেখা আসতে যাচ্ছে, যে জন্য আমি অগ্রিম সরি বলছি। এবং এইটা বলার পরে এরা কিন্তু সবাই টিউবলাইটের মতো ফিউজ হয়ে গেছে। টিউবলাইট এরকম টিপ 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 করে, এরকম এখন টিপ টিপ করতেছে ইনকিলাব মঞ্চের ছেলে পেলে। বুঝতে পেরেছেন? বাস্তব সেখানে সেখানে অন্য কারো অ্যাক্সেস পাওয়ার সুযোগ নাই, তাকে কেউ না কেউ ঢুকে হাদির পাশে গিয়ে বসিয়েছে, এবং সেও এখানে বেনিফিশিয়ারি, টাকার বিনিময় নিয়েছে, অথবা সেও একজন দোষর, তাদের নামটাও আসবে। যেই কারণে আগে থেকে অগ্রিম হলো হাদি হত্যা মামলার বিষয়ে নারাজি দিয়ে রাখছে। তারা ওই সময় যে তদন্ত হয়েছিল সেই তদন্তেও নারাজি দিচ্ছে, আবার সামনে যে তদন্ত হচ্ছে বা এখন তদন্ত হচ্ছে সেগুলোতে নারাজি দিচ্ছে। এই বিষয়গুলো একটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি সবার আগে, এখন থেকে 5-7 দিন আগে যখন ডিপ স্টেট নিয়ে আলোচনা হচ্ছিল, ডিপ স্টেটের আলোচনায় পুরোপুরি এনসিপি ধরা খেয়ে যায়। মানে তারা বলছে যে ডিপ স্টেট নির্বাচন চায়নি, এবং নির্বাচন কে চায়নি? এনসিপি, সার্জিস চায়নি, হাসনাত চায়নি, তারা নির্বাচন চায়নি। হ্যাঁ, আসিফ চায়নি, নাহিদ চায়নি, আবার জামাতের গোলাম পরোয়ার চায়নি, তারপরে জামাতের শফিকুল মাসুদ চায়নি। তারা স্পষ্ট বক্তব্য আছে, তারা নির্বাচন চায় না, তারা নির্বাচন চায় না। এবং সেখানে বলতেছে যে ডিপ স্টেট চেয়েছে নির্বাচন না হোক, তার মানে ডিপ স্টেটের সহযোগী ছিল এরা। আবার নাহিদ বলছে যে ডিপ স্টেট হাদিকে হত্যা করেছে, তাহলে হাদির হত্যাকারী কারা হচ্ছে? এখানে এই সকল সম্পৃক্ততার কারণে মানে বিষয়টা এরকম আছে না, বলা হচ্ছে এই ওই ঘরে কে রে, বলতেছে আমি কিন্তু ঘরে নাই। তো তাদের ক্ষেত্রে ওই একই রকম হচ্ছে, যে এই হাদি হত্যা ঘটনার সঙ্গে সঙ্গে একে অভিযোগ দেওয়া, ওকে অভিযোগ দেওয়া, আর নতুন একটা শব্দ যুক্ত করেছে যে হাদিকে নাকি হত্যাযোগ্য করে তোলা হয়েছে। হত্যাযোগ্য মানে নতুন একটা ব্যাখ্যা, যে তাকে হত্যার উপযুক্ত করা হয়েছে। তা আমার প্রশ্ন হলো যারা হাদির সমালোচক, যারা হাদির সমালোচনা করেছে বিভিন্ন কারণে, রাজনৈতিক বন্ধু মহলে, রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় সমালোচনা করতে পারে, তাই না? সমালোচনা মানুষকে হত্যাযোগ্য করে, এটা এই সময় নতুন একটা আমদানি করা একটা শব্দ ছিল।